আসসালামু আলাইকুম। আমি উপমা পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে, ব্যাচ K81-এ। আজকে আমাদের পড়ার আলোচ্য বিষয় হচ্ছে রক্ত ও সঞ্চালন। তো এই চ্যাপ্টারটা মেইনলি দুইটা ভাগে বিভক্ত। একটা রক্ত, ফার্স্টে রক্ত সম্পর্কে কিছু আলোচনা করা আছে, আর পরবর্তীতে রক্ত আমাদের দেহে কিভাবে সঞ্চালিত হয় সেটা নিয়ে ব্যাখ্যা করা আছে। তো আজকে আমরা রক্ত সম্পর্কে কিছু আইডিয়া নিব। তো রক্তটা আসলে কি? রক্তটা এক ধরনের টিস্যু। তো আমরা মানবদেহে তোমরা এসএসসিতে পড়ে আসছো যে 4 রকমের টিস্যু থাকে। একটা হচ্ছে আবরণী কলা বা এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ কলা, তারপর পেশি টিস্যু আর নার্ভাস টিস্যু। তো যোজক টিস্যুর মধ্যে তোমরা মনে করো পড়বা যে যোজক টিস্যু 3 রকমের আছে। একটা হচ্ছে ফাইব্রাস যোজক টিস্যু, স্কেলেটাল যোজক টিস্যু আর তরল যোজক টিস্যু। তো রক্ত হচ্ছে ওই তরল যোজক টিস্যুর মধ্যে অন্তর্ভুক্ত। তো রক্তটা আসলে কোথা থেকে আসে? এটা আরেকটা প্রশ্ন, যে রক্তটা কোথা থেকে উৎপন্ন হয়, রক্তের উৎপত্তি কোথা থেকে? আমরা জানি ভ্রূণে কয়টা স্তর থাকে? ভ্রূণের 3টা স্তর থাকে। ভ্রূণের একটোডার্ম, মেজোডার্ম আর এন্ডোডার্ম। আমরা রক্তটা পাই কোথা থেকে? ভ্রূণের মেজোডার্ম থেকে। আচ্ছা, তাহলে দুইটা বেসিক জিনিস আমরা রক্ত সম্পর্কে জানতে পারলাম। এখন আরেকটা জিনিস আসো, যে এই যে রক্তটা নিয়ে আমরা কথা বলতেছি, রক্তটা আসলে মানে এটা কোন তন্ত্রে আলোচনা করা হয়? ফার্স্ট অফ অল এটা একটা কোশ্চেন। আর দ্বিতীয়ত এইটা নিয়ে সর্বপ্রথম কে আর কি আমাদের ধারণাটা দিছে। তো রক্ত নিয়ে যে তন্ত্রে আলোচনা করা হয় ওটিকে বলা হয় রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্র। আর এই রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেয় একজন বিজ্ঞানী। ওনার নাম হচ্ছে উইলিয়াম হার্ভে। কি নাম? উইলিয়াম হার্ভে। তাহলে এখানে ফার্স্ট অফ অল পরিচিতিমূলক রক্ত সম্পর্কে একটু আমরা আইডিয়া নিলাম, যে রক্ত কোন তন্ত্রে আলোচনা করা হয়, কে এটা আমাদেরকে ফার্স্টে ধারণা দিছে, তারপর রক্ত কি, মেইনলি এটা একটা টিস্যু, তারপর কোথা থেকে উৎপন্ন হয়, ভ্রূণের মেজোডার্ম থেকে। মোটামুটি এই কয়েকটা বেসিক জিনিস রক্ত সম্পর্কে জানলাম। এখন আসো আমরা মেইন পড়াতে যাই। মেইন পড়াতে বলতে বুঝাবে যে রক্তের বৈশিষ্ট্য। এখানে মেইন পড়াতে আমাদের ফার্স্টে রক্তের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে। তো রক্তের বৈশিষ্ট্যতে চলে যাই। রক্তের বৈশিষ্ট্য আসলে কি? বৈশিষ্ট্যতে ফার্স্টে আমাদেরকে বলতে হবে যে রক্তের প্রকৃতিটা আসলে কি। এটা একটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, যে রক্তের প্রকৃতি কি। মেডিকেল অ্যাডমিশন বলো, ডেন্টাল অ্যাডমিশন বলো, যে কোনো অ্যাডমিশনে এখানে আসে এই এমসিকিউটা, যে রক্তের প্রকৃতি কি। আর এটা একটা সহজ এমসিকিউ, বাট আমরা আহ, এটাও ভুল করি একটা কারণে, যে একটা ওয়ার্ডের কারণে আর কি। বইয়ে লেখা থাকে দেখবা তোমরা, যে রক্তের প্রকৃতি সামান্য ক্ষারীয় অথবা ঈষৎ ক্ষারীয়। এখন অপশনে যদি তোমার থাকে ঈষৎ ক্ষারীয়, আবার আবার থাকে হচ্ছে ক্ষারীয়, তাহলে তোমাকে কোনটা দাগাতে হবে? অবশ্যই ঈষৎ ক্ষারীয় দাগাতে হবে। মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে রক্তটা তোমার পুরোপুরি ক্ষারীয় না, সামান্য বা ঈষৎ ক্ষারীয়। তো অপশনে যদি ক্ষারীয় আর ঈষৎ ক্ষারীয় দুইটাই থাকে, তোমাকে দাগাতে হবে কি? ঈষৎ ক্ষারীয়টা। এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। তো এটা আলাদা করে দাগাই দিচ্ছি, যে ঈষৎ কথাটা, ঈষৎটা মাথায় রাখবা, এটা খুব ইম্পর্টেন্ট। এরপর আসো, যাই হচ্ছে রক্তের প্রকৃতি জানা হলো। তারপর রক্তের প্রকৃতি জানার পর যদি জানতে চাই রক্তের পরিমাণটা আসলে কেমন। আচ্ছা, আমি এই কলমটা নেই। এবার আসো রক্তের পরিমাণ। রক্তের পরিমাণ এটা মেইনলি মানবদেহে 5 থেকে 6 লিটার থাকে। এটা একটা এমসিকিউ। তোমাকে বলবে যে রক্ত পরিমাণ মানবদেহে কত? 5 থেকে 6 লিটার। আর যদি বলে দেহের ওজনের কত, তাহলে হবে দেহের ওজনের 8%। এটা দ্বারা কি বোঝাচ্ছে? চলো বুঝি। দেহের ওজনের 8% দ্বারা বোঝাচ্ছে, ধরো কোনো একটা পূর্ণবয়স্ক মানুষের ওজন
70 কেজি ধরলাম, পূর্ণবয়স্ক মানুষের ওজন 70 কেজি। তাহলে আমরা এখানে বললাম কি ওজনের 8% হবে। তাহলে ওজনের 8% মানে কি, এর রক্তটা তাহলে কত হবে? 70-এর 8%। 70-এর 8%। তাহলে এখান থেকে কত আসবে আমাদের? 5.6 লিটার। এটা কি বুঝতে পারছো তোমরা? এখন তোমরা কেউ আনমিউট করবা না। যদি যাদের কোনো প্রবলেম হয় বুঝতে কোনো পড়া, সেটা তোমরা চ্যাটে করবা, আমি চ্যাট তোমাদের দেখব। আর এরপরেও যদি চ্যাটে করার পরেও যদি সলভ না হয়, তাহলে লাস্টে 5 মিনিট দিব, যার যেটা প্রবলেম হবে সেটা সরাসরি আনমিউট করে আমাকে কোশ্চেন করবা, এখন না। তাহলে এখানে আমরা জানতে পারলাম কি, যে ওজনের পরিমাণটা, রক্তের পরিমাণটা কি হলো মানবদেহে 5 থেকে 6 লিটার এবং ওজনের কত 8%, এবং সেটা কত যদি হিসাব করে দিলাম যে এটা 70 কেজি যদি হয়, তাহলে 70-এর 8% হবে 5.6 লিটার। আচ্ছা, এবার আসো, আরও আসে বৈশিষ্ট্য, রক্তের পিএইচ। আসো, রক্তের পিএইচ যদি বলে যে রক্তের পিএইচ কত, তাহলে তোমাকে বলতে হবে 7.35 থেকে 7.45, এটা রেঞ্জ। তোমাকে যদি কেউ জিজ্ঞেসও করে যে রক্তের পিএইচ কত, তোমাকে বলতে হবে এই রেঞ্জটাতে। আর যদি তোমাকে বলে যে গড় পিএইচ কত, যদি বলে গড় পিএইচ, তখন তোমরা বলবা 7.4। তাহলে যদি রক্তের শুধু পিএইচ বলে তাহলে রেঞ্জটা বলবা, আর যদি গড় পিএইচ বলে তখন বলবা 7.4। এবং দুইটাই মেডিকেল অ্যাডমিশন বলো, যে কোনো অ্যাডমিশন বোর্ড, দুইটার জন্য ইম্পর্টেন্ট। এরপর আসো ক্লিনিক্যাল পিএইচ। এটা অ্যাডমিশনের জন্য শুধু ইম্পর্টেন্ট, বোর্ডের জন্য ইম্পর্টেন্ট না। যে ক্লিনিক্যাল পিএইচ, এটা অ্যাডমিশনের জন্য, মেডিকেল অ্যাডমিশন মেইনলি। তো ক্লিনিক্যাল পিএইচটা কীভাবে হিসাব করবা? 0.05 এদিক ওদিক করে, অর্থাৎ আমরা যে রেঞ্জটা পড়ছিলাম তার সর্বনিম্ন মান থেকে 0.05 মাইনাস করে আর সর্বোচ্চ মান থেকে 0.05 যোগ করে। তাহলে আমাদের সর্বনিম্ন মান ছিল 7.35, তাহলে এর থেকে যদি 0.05 মাইনাস করি তাহলে হবে কি 0.3। আর যদি সর্বোচ্চ পড়ছিলাম কত 7.45, তাহলে এর সাথে যদি 0.05 যোগ করি তাহলে হবে 7.5। তাহলে এই রেঞ্জটাই হচ্ছে আমাদের ক্লিনিক্যাল পিএইচ, এবং এটা মেডিকেল অ্যাডমিশনের জন্য শুধু ইম্পর্টেন্ট, বোর্ডের জন্য নয়। অ্যাডমিশন মেডিকেল অ্যাডমিশন। এরপর আসো রক্তের তাপমাত্রা। রক্তের তাপমাত্রা কত? রক্তের তাপমাত্রা হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এটা মনে রাখবা, এককটা কিসে আছে? ডিগ্রি সেলসিয়াসে আছে। তোমাকে অপশনে দেওয়া থাকবে নিচের রক্তের তাপমাত্রা কত দিয়ে, ওখানে তোমার হচ্ছে 36 ডিগ্রি ফারেনহাইটও দিতে পারে, কিন্তু আনসার হবে 36 ডিগ্রি সেলসিয়াস। তো এই সব বিষয় মাথায় রাখতে হবে। মানে মেডিকেল অ্যাডমিশন বলো বা এমসিকিউগুলো বলো, যদি পেঁচায় দেয়, এগুলো যে খুব বেশি পেঁচায় দেয় তা নাই, যে এককগুলো একটু এদিক ওদিক করে দেয়, এগুলো একটু সচেতন থাকার লাগে। এরপর আসো তাপমাত্রা গেল, আপেক্ষিক গুরুত্ব। রক্তের আপেক্ষিক গুরুত্ব কত? রক্তের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.065। আরেকটা আসো সান্দ্রতা। রক্তের সান্দ্রতাটা পানির সান্দ্রতার 5 গুণ। পানির সান্দ্রতার 5 গুণ। 5 গুণ হওয়ার কারণ কি? এই 5 গুণ তো এমনি এমনি হয়েছে না, এর কারণ দুইটা। একটা হচ্ছে তোমার আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেল অর্থাৎ লোহিত রক্তকণিকা, আর হচ্ছে তোমার প্লাজমা প্রোটিন। এই দুইটা উপস্থিতির কারণে রক্তের সান্দ্রতাটা পানির সান্দ্রতার থেকে 5 গুণ বেশি হয়। তাহলে এটা একটা এমসিকিউ, তোমাকে জিজ্ঞেস করতে পারে যে হচ্ছে রক্তের সান্দ্রতা বেশি হওয়ার কারণ কি পানির তুলনায়? কারণ দুইটা, একটা আরবিসি আর হচ্ছে তোমার প্লাজমা প্রোটিনের উপস্থিতি। বুঝতে পাইছো? এরপর আসো আমাদের রক্তের বৈশিষ্ট্য, মোটামুটি আলহামদুলিল্লাহ এটা শেষ। এতটুকু বৈশিষ্ট্য যদি তোমরা জানতে পারো, এখান থেকে অনেক এমসিকিউ তোমরা সলভ করতে পারবা। এরপর আসো রক্ত
সাধারণ বৈশিষ্ট্য শেষ। এখন রক্তের মধ্যে কি কি থাকে, রক্তের উপাদানগুলো কি কি, এইটা সম্পর্কে আমরা জানবো। তো রক্তের উপাদান বলতে ধরো তোমরা একটা টেস্ট টিউব নিলা, একটা টেস্ট টিউবে যদি রক্ত নেই, নিয়ে যদি এটাকে একটা সেন্ট্রিফিউগাল মেশিন একটা আছে ল্যাবরেটরিতে, সেন্ট্রিফিউগাল মেশিন নামে একটা মেশিন থাকে, ওই মেশিনে যদি আমরা ব্লাডগুলোকে দেই, এই ব্লাডে ভরা যে টেস্ট টিউবটা, ওই টেস্ট টিউবটা যদি ওই মেশিনের মধ্যে রাখি, তাহলে এটাকে যদি তুমি ওই মেশিনের মধ্যে, মেশিনটার কাজ হচ্ছে এটা মিনিটে অনেকবার ঘুরবে, ঘোরার মাধ্যমে এই রক্তের যে উপাদানগুলো আছে এগুলোকে আলাদা করবে। তো ওই সেন্ট্রিফিউগাল মেশিনে দেওয়ার পর তুমি দেখবা যে হচ্ছে এই ব্লাডের নিচের দিকে কিছু লাল বর্ণের পাবা, নিচে লাল বর্ণের কিছু পাবা তরল, আর উপরের দিকে পাবা হচ্ছে তোমরা হলুদ বর্ণের, এখানে হলুদ দেওয়ার মতন কোনো অপশন পাচ্ছি না, যাই হোক উপরের দিকে হলুদ বর্ণের পাবা। তো নিচের দিকে যে লাল বর্ণের অংশটা, এটা হচ্ছে তোমার রক্তকণিকা। দুইটা ভাগে ভাগ হবে এই রক্তটা, সেন্ট্রিফিউগাল মেশিনে দেওয়ার পর দুই ভাগে ভাগ হবে, একটা হচ্ছে নিচের দিকে লাল বর্ণের যেটা রক্তকণিকা, উপরের দিকে হলুদ বর্ণের কিছু তরল পদার্থ পাবা, ওটা হচ্ছে রক্তরস। বর্ণের যেটা দেখতেছ এটা হচ্ছে রক্তরস। আচ্ছা, এটা রক্তরস। এখন এই রক্তকণিকা যে আমরা এই পার্টটা পাইলাম, এটা হচ্ছে তোমার 45%, মোট রক্তের 45% হচ্ছে তোমার রক্তকণিকা, রক্তরস হচ্ছে 55%। এখন এই যে রক্তকণিকাটা, এটা আবার দুই ভাগে, একটা হচ্ছে তোমার লোহিত রক্তকণিকা, লোহিত, আর একটা শ্বেত, আর হচ্ছে অনুচক্রিকা, দুই ভাগে বিভক্ত হয়। এর 45%-এর মধ্যে লোহিত রক্তকণিকাই থাকে তোমার 44%, আর শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা থাকে 1%। তাহলে বুঝতেই চললে শ্বেত রক্তকণিকা অনুচক্রিকার পরিমাণ খুব খুব কম, আর সব থেকে বেশি থাকে কি রক্তরস। ওকে, তাহলে আমরা দেখলাম একটা রক্তকে যদি আমরা টেস্ট টিউবে নিয়ে ওটাকে সেন্ট্রিফিউগাল মেশিনে দেই, তাহলে এটা দুইটা পাই আমরা উপাদান, একটা রক্তরস, রক্তকণিকা, এবং এগুলা কোন কোন পার্সেন্টেজ থাকে, এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। এখন আসো আমরা একটা ছকের মাধ্যমে পুরা রক্ত উপাদানগুলা ব্যাখ্যা করব। তাহলে আসো, রক্ত পাইলাম, রক্তটাকে আমরা দুই ভাগে পাইলাম, একটা হচ্ছে তোমার রক্তরস, এটাকে বলা হয় প্লাজমা, আর একটা হচ্ছে রক্তকণিকা। এই যে রক্তরসটা, রক্তরসের এটা আবার দুইটা উপাদান পাই আমরা এখানে। রক্তরসের মধ্যে ম্যাক্সিমাম থাকে তোমার পানি, কত থাকে, আচ্ছা এখানে পার্সেন্টেজটা একবারে লিখে দেই, এটা পাইছিলাম কত 55%, আর রক্তকণিকা পাইছিলাম 45%। এর মধ্যে পানি থাকে সব থেকে বেশি, কত 90 থেকে 92% থাকে পানি রক্তরসে, আর কঠিন পদার্থ কিছু থাকে, বাকি পার্টটা থাকে কঠিন পদার্থ, কত 8 থেকে 9%। এই কঠিন পদার্থতে এখন আসো, কঠিন পদার্থ আবার তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে তোমার তুমি এখানে পাবা প্লাজমা প্রোটিন, কঠিন পদার্থের মধ্যে পাবা প্লাজমা প্রোটিন, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, আর পাবা অন্যান্য পদার্থ। মেইনলি এই কঠিন পদার্থটা আগে হচ্ছে দুইটা ভাগে ভাগ হয়, বুঝছো? একটা হলো তোমার জৈব আর অজৈব, অজৈব পদার্থ আর জৈব পদার্থ। আর এই জৈব পদার্থটার অংশই হচ্ছে এই তিনটা। আর অজৈব পদার্থের মধ্যে আমরা পাই কি কি, হচ্ছে তোমরা কেমিস্ট্রিতে যে মৌলগুলা পড়ছো, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ওই সবগুলাই হচ্ছে অজৈব পদার্থ। আর জৈব পদার্থ তিন রকমের, প্লাজমা প্রোটিন, নাইট্রোজেন ঘটিত পদার্থ, আর অন্যান্য বাকি সব পদার্থকে অন্যান্য পদার্থের মধ্যে রাখা হয়েছে। তো প্লাজমা প্রোটিন হচ্ছে কি কি, প্লাজমা প্রোটিন মোট আমাদের হচ্ছে 5টা।
কি কি দিয়ে মনে রাখবো? এটাকে মনে রাখবো GPA5, GPA5 দিয়ে মনে রাখবো। এর মধ্যে জি দিয়ে হচ্ছে তোমার গ্লোবিউলিন, পি দিয়ে হচ্ছে প্রোথ্রম্বিন, এ দিয়ে অ্যালবুমিন, ফাইভ দিয়ে হচ্ছে ফাইব্রিনোজেন। আর একটা মনে রাখবা এখানে এক্সট্রা, ক্লোটিং ফ্যাক্টর। তাহলে এটা হচ্ছে কি হবে? ক্লোটিং ফ্যাক্টর। আর আচ্ছা, তাহলে প্লাজমা প্রোটিন আমরা পাইলাম কয়টা? মোট 5টা। একটা হচ্ছে প্রোথ্রম্বিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন আর হচ্ছে ফাইব্রিনোজেন। এখন আসো হচ্ছে আর একটা এক্সট্রা মনে রাখবা, সেটা হচ্ছে ক্লোটিং ফ্যাক্টর। ক্লোটিং ফ্যাক্টরটা লিখে দেই আসলে, ভুলে গেলাম। ঠিক আছে, বুঝলে গেল। নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলা, এটা নেক্সট স্লাইডে দেখাই দেই। নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থগুলা, এগুলো কি কি? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, তারপর হচ্ছে জ্যানথিন, ক্রিয়েটিনিন। এখন আসো এই যে নাইট্রোজেন ঘটিত পদার্থগুলো আমরা বললাম, এগুলো কি? এগুলো হচ্ছে তোমার বর্জ্য পদার্থ, মানে রেচন পদার্থ। বুঝতে পাইছো? একটা করে আলাদা আলাদা করে স্লাইডে দেখাই দিই। এই যে ইউরিয়াটা, এটা হচ্ছে মানুষের রেচন পদার্থ। কাদের? মানুষের রেচন পদার্থ। এই ইউরিক অ্যাসিডটা, ইউরিক অ্যাসিড তোমরা কি হচ্ছে ঘাসফড়িং চ্যাপ্টারটা পড়ছো? চ্যাট করে লিখে দাও তো যে ঘাসফড়িং চ্যাপ্টারটা পড়ছো কিনা, হাইড্রা পড়ছো কিনা। ওখানে পড়লে দেখবা যে হচ্ছে ঘাসফড়িং পড়ছো, হ্যাঁ এই একজন লিখছে বাঁধন। তাহলে ঘাসফড়িং এ পড়ছো কি? ঘাসফড়িং এর হচ্ছে রেচন পদার্থ ইউরিক অ্যাসিড। তাহলে ইউরিক অ্যাসিড এটা কার? এটা ঘাসফড়িং এর। অ্যামোনিয়া কার? হাইড্রাতে পড়বা। যদি হাইড্রা পড়ে থাকো দেখবা যে হাইড্রার রেচন পদার্থ হচ্ছে অ্যামোনিয়া। এখন আসো, যাদের রেচন পদার্থ ইউরিয়া তাদেরকে বলা হয় ইউরিওটেলিক। ইউরিক অ্যাসিড যাদের, তাদেরকে বলা হয় ইউরিকোটেলিক। আর যাদের অ্যামোনিয়া তাদেরকে বলা হয় অ্যামোনোটেলিক। এই কয়টা এমসিকিউ খুব ইম্পর্টেন্ট, যে কার কোনটা রেশন পদার্থ এবং কাদেরকে কি বলা হয়। ইউরিয়া যাদের তাদেরকে ইউরিওটেলিক, ইউরিক অ্যাসিড যাদের তাদেরকে ইউরিকোটেলিক, আর অ্যামিনিয়া যাদের তাদেরকে বলে অ্যামিনোটেলিক। এই কয়টা জিনিস জানে রাখা লাগবে, যে এই কয়টা হচ্ছে নাইট্রোজেন ঘোষিত বর্জ্য পদার্থ। এবার শোনো নেক্সটে আমরা ওখানে লিখছিলাম কি,
এখানে লিখছিলাম প্লাজমা প্রোটিন, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, অন্যান্য পদার্থ। তো নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থটা কিন্তু এখানে দেখাই দিলাম। এবার অন্যান্য পদার্থ, অন্যান্য পদার্থের মধ্যে ওইরকম কোনো ইম্পর্টেন্ট ইয়ে না। অন্যান্য পদার্থ হচ্ছে তোমার ওই যে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, হরমোন, এনজাইম, এগুলো অন্যান্য পদার্থ। তাহলে অন্যান্য পদার্থগুলো কি কি? অন্যান্য পদার্থ, অন্যান্য পদার্থ হচ্ছে তোমার গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, এনজাইম, হরমোন, এগুলা। তাহলে মোটামুটি দেখো রক্ত রস বা প্লাজমা যেটা আমরা পড়ছিলাম এটা মেইনলি কমপ্লিট হলো। কি কি এখানে পড়ছি যে হচ্ছে তোমার রক্ত, রক্ত, রক্তরস, রক্তকণিকা, দুইটা উপাদানে বিভক্ত। রক্তরসের মধ্যে পাইছি পানি, কঠিন পদার্থ। কঠিন পদার্থের মধ্যে পাইছি দুই রকমের, একটা অজৈব আর জৈব। জৈব পদার্থ আবার তিন রকমের পাইলাম, একটা কি প্লাজমা প্রোটিন, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ আর অন্যান্য পদার্থ। এর মধ্যে প্লাজমা প্রোটিনগুলোর নাম জানলাম, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ জানলাম, অন্যান্য পদার্থের নাম জানলাম। তাহলে কি রক্তরস বা প্লাজমা যে পোর্শনটা এটা কিন্তু ফুল কমপ্লিট হয়েছে। এখন আমরা যাবো রক্তকণিকার মধ্যে। রক্তকণিকা, এখানে রক্তকণিকা শুরু করার আগে একটা জিনিস বলে দেই, রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে কি বলে? খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, তৈরির প্রক্রিয়া। রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে বলা হয় হেমাটোপয়েসিস। পয়েসিস, রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে বলা হয় হেমাটোপয়েসিস। এবার আসো, রক্তকণিকা মেইনলি তিন রকমের। এটা হচ্ছে লোহিত রক্তকণিকা, এটা শ্বেত রক্তকণিকা, আর এটা হচ্ছে অনুচক্রিকা। এর মধ্যে শ্বেত রক্তকণিকার আবার ক্লাসিফিকেশন আছে। শ্বেত রক্তকণিকা দুই রকমের, একটা হচ্ছে গ্রানুলোসাইট, এটা মেইনলি তোমরা আগেও পড়ছো মনে হয়, গ্রানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট। এটা কিসের উপর ভিত্তি করে? এটা হচ্ছে দানার উপর ভিত্তি করে। যারা অ্যাগ্রানুলোসাইট, এদের দানা নাই, দানাবিহীন, এর জন্য এদেরকে বলা হয় অ্যাগ্রানুলোসাইট। আর যাদের গ্রানুলোসাইট এরা হচ্ছে দানা যুক্ত। এবার আসো গ্রানুলোসাইট গুলো কি কি? গ্রানুলোসাইট তিন রকমের, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল। আর অ্যাগ্রানুলোসাইট কি কি? দুইটা, একটা হচ্ছে লিম্ফোসাইট। তোমরা কি বুঝতে পারতেছো? একটু সবাই চ্যাটে বলো তো, বুঝতেছো কি বুঝতেছো না? আর মনোসাইট। এতটুকু যা পড়াইলাম এটা কি বুঝতে পাইছো? একটু মেসেজ করো। আচ্ছা, তাহলে নেক্সটে যাই আমরা। এখন এর মধ্যে আমরা আজকে আমি এখন একটু পড়াই লোহিত রক্তকণিকাটা নিয়ে। লোহিত রক্তকণিকাতে চলে আসো। লোহিত রক্তকণিকা, আমি আজকে ফার্স্ট টাইম এখানে লিখতেছি, তো লেখাগুলো খুব বিশ্রী হচ্ছে, এটা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। দেখো, লোহিত রক্তকণিকার নাম আরো আছে, এটাকে বলা হয় রেড ব্লাড কর্পাসেল, অথবা রেড ব্লাড সেল। আরেকটা নাম কি? এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট। এখন আসলে লোহিত রক্তকণিকাগুলোর বৈশিষ্ট্য জানতে হবে। লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য আমরা এখন জানবো। লোহিত রক্তকণিকাটা আকৃতি কি রকম? এটার আকৃতি হচ্ছে দ্বি অবতল। খুব খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ এটা।
যে তোমার হচ্ছে লোহিত রক্তকণিকার আকৃতি কিরকম, দ্বি অবতল আকৃতির, দ্বি অবতল চাকতির মতন। এটা কি নিউক্লিয়াস যুক্ত না নিউক্লিয়াস বিহীন? মেসেজ করো তো, লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস যুক্ত না নিউক্লিয়াস বিহীন? নিউক্লিয়াস আছে না নাই? আমার কথা কি শোনা যায়? মেসেজ করো তো, লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস যুক্ত না নিউক্লিয়াস বিহীন? বিহীন, হ্যাঁ। তাহলে লোহিত রক্তকণিকাটা হচ্ছে নিউক্লিয়াস বিহীন। তাহলে নিউক্লিয়াস যুক্ত কোনটা? নিউক্লিয়াস যুক্ত একটাই শুধু আমাদের রক্তকণিকা আছে, সেটা হচ্ছে ডাব্লিউবিসি অর্থাৎ শ্বেত রক্তকণিকা। ওইটারই শুধু নিউক্লিয়াস আছে, আর বাকি কোনোটারই নিউক্লিয়াস নাই। আচ্ছা, এটা একটা এমসিকিউ। তারপর হচ্ছে এর একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য একটা আছে, কি সেটা? যে হচ্ছে এটা হিমোগ্লোবিন যুক্ত। হিমোগ্লোবিন যুক্ত, এটা অন্য কোনো রক্তকণিকার মধ্যে নাই। হিমোগ্লোবিন যুক্ত হওয়ার কারণ কি? এই হিমোগ্লোবিন যুক্ত হওয়ার কারণে রক্তের রং কি হয়? লাল বর্ণ হয়। লাল বর্ণের জন্য দায়ী, রক্তের লাল বর্ণের জন্য দায়ী রক্তকণিকা হচ্ছে লোহিত রক্তকণিকা। এই হিমোগ্লোবিন এইটা আবার লাল বর্ণের জন্য দায়ী, এটা তো এটা, এছাড়াও এটা অক্সিজেন বহনে সাহায্য করে, অক্সিজেন বহনে সাহায্য করে। তাহলে এই কয়টা বৈশিষ্ট্য হচ্ছে লোহিত রক্তকণিকার, যে এটা দ্বিঅবতল আকৃতির, নিউক্লিয়াসবিহীন, হিমোগ্লোবিন যুক্ত, লাল বর্ণের, আর হিমোগ্লোবিন থাকার কারণে হিমোগ্লোবিনটা অক্সিজেন বহনে হেল্প করে। তো এই কয়টা বৈশিষ্ট্য জানে রাখা লাগবে। এরপরে আসো আর একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, বোর্ড বলো অ্যাডমিশন বলো সব কিছুর জন্য ইম্পর্টেন্ট, যে লোহিত রক্তকণিকা আরবিসি দিয়ে এখন লিখি, যে লোহিত রক্তকণিকার নাম্বার কত, মানে সংখ্যা কত, লোহিত রক্তকণিকার সংখ্যা। আচ্ছা, ওখানে আরেকটা জিনিস লিখে রাখো, যে হচ্ছে লোহিত রক্তকণিকার তোমার আয়ুষ্কাল 120 দিন, মানে 120 দিন পর পর এরা মারা যায় বা ধ্বংস হয়। আয়ুষ্কাল কত? 120 দিন বা 4 মাস। সংখ্যা, সংখ্যা বলতে ভ্রূণের দেহে কতটুকু থাকে, মানব দেহের পূর্ণবয়স্ক মহিলাদের পুরুষে কোনটাতে কতটুকু থাকে, এটা আমাদের এখন জানতে হবে। তো সংখ্যা যদি প্রথমে বলি, ভ্রূণের দেহে থাকে, ভ্রূণের দেহে থাকে কত? 80 থেকে 90 লাখ। এরপর শিশু দেহে থাকে কত? 60 থেকে 70 লাখ। পুরুষের ক্ষেত্রে, পূর্ণবয়স্ক পুরুষের ক্ষেত্রে থাকে কত? 50 থেকে 54 লাখ। পূর্ণবয়স্ক মহিলাতে থাকে কত? 44 থেকে 49 লাখ। এখন এখানে একটা এমসিকিউ তোমাদের ধরবে, যে হচ্ছে কেন পুরুষের তুলনায় মহিলাতে লোহিত রক্তকণিকা কম থাকে। খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এবং এটা যারা আনসার দিতে পারে ওদেরকে মানে টিচারেরা অন্য দৃষ্টিতে দেখে আর কি, মানে একটু ভালো পারে এরকম। এর কারণটা কি? এই ডিফারেন্সটার কারণ হচ্ছে টেস্টোস্টেরন নামক হরমোন। টেস্টোস্টেরন হরমোন। তোমরা জানো যে পুরুষের ক্ষেত্রে শুধু এই টেস্টোস্টেরন হরমোনটা পাওয়া যায়, আর এই টেস্টোস্টেরন হরমোনটা আরবিসি তৈরিতে হেল্প করে। এর জন্য পুরুষে আরবিসির সংখ্যাটা বেশি থাকে। বুঝতে পারছো এই কারণটা? আচ্ছা, তাহলে এইটা কি বুঝতে পারছো যে পার্থক্য হওয়ার কারণ কি?
একটা কারণ কি হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এবার আসো যে আরবিসির উৎপত্তি কোথা থেকে। উৎপত্তি আরবিসি পাওয়া যায় কোথা থেকে? এটা আসে হচ্ছে তোমার লাল অস্থিমজ্জা থেকে। লাল অস্থিমজ্জা থেকে। লাল অস্থিমজ্জা থেকে। এবং এটাতে হেল্প করে কে? এরিথ্রোপয়েটিন নামক হরমোন। পয়েটিন নামক হরমোন। এরিথ্রোপয়েটিন হরমোনটা কোথা থেকে আসে? বৃক্ক থেকে। বৃক্কের ইংলিশ কি? কিডনি। মনে রাখিও, অনেকে লিভার আর কিডনিটা ওলট পালট করো। তাহলে বৃক্ক থেকে তোমার নিঃসৃত হয় এরিথ্রোপয়েটিন নামক হরমোন। ওই এরিথ্রোপয়েটিন নামক হরমোনটা লাল অস্থিমজ্জায় এসে আরবিসির উৎপাদনটাকে উদ্দীপ্ত করে। তো যখন আমাদের দেহে কোনো কারণে আরবিসির পরিমাণটা কমে যায়, তখন বৃক্ক থেকে এই এরিথ্রোপয়েটিন নামক হরমোন যে উৎপন্ন হয়, এটা আর বেশি বেশি উৎপন্ন হয় স্বাভাবিকের তুলনায়। তো বেশি বেশি উৎপন্ন হওয়ার কারণে লাল অস্থিমজ্জাতে এটা এসে আর বেশি বেশি আরবিসি উৎপন্ন করে। ফলে এটা হচ্ছে যেটা আরবিসির পরিমাণটা কমায় গেছিল ওটা আবার বাড়ায় দিয়ে নর্মাল লেভেলে নিয়ে আসে। তো এটা একটা কাজ করে এরিথ্রোপয়েটিন। এখান থেকে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আসে যে এরিথ্রোপয়েটিন নিঃসৃত হয় কোথা থেকে। সবাই মনে করে যে লাল অস্থিমজ্জা থেকে এসে এটা হচ্ছে লাল অস্থিমজ্জা থেকে নিঃসৃত হয়, কিন্তু এটা আসলে মানে এটা সঠিক না। এরিথ্রোপয়েটিনটা নিঃসৃত হয় কোথা থেকে? বৃক্ক থেকে। আর এটা কার উপর ইফেক্ট ফেলে? লাল অস্থিমজ্জার উপর। বুঝতে পাইছো? বৃক্ক থেকে এরিথ্রোপয়েটিনটা নিঃসৃত হয়, নিঃসৃত এসে লাল অস্থিমজ্জাতে এসে আরবিসি উৎপাদনটাকে উদ্দীপ্ত করে। এটা কনসেপ্টটা ক্লিয়ার রাখবা যে হচ্ছে বৃক্ক থেকে এটা নিঃসৃত হয়। তো উৎপত্তিটা আমাদের গেল মোটামুটি। এখন আসো হিমোগ্লোবিন, যে আমরা হিমোগ্লোবিন টপিকটাতে পড়লাম। হিমোগ্লোবিন এটা লাস্ট টপিক। তো হিমোগ্লোবিন কি? এটা একটা অণু। এই হিমোগ্লোবিনের মধ্যে থাকে তোমার হিম আর গ্লোবিন। হিমটা কি? হিম হচ্ছে তোমার লৌহ গঠিত রঞ্জক পদার্থ। আর গ্লোবিনটা হচ্ছে তোমার প্রোটিন। তো এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস তোমাদেরকে বলবো, ওইটা শোনো। এই যে কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম যে আরবিসিটা 120 দিন এর আয়ুষ্কাল। তো 120 দিন পর এই হিমোগ্লোবিনটার একটা জিনিস হয়। কি হয়? 120 দিন পর আমাদের যকৃতের মধ্যে ম্যাক্রোফেজ থাকে। যকৃতের ম্যাক্রোফেজ থাকে। এই যকৃতের ম্যাক্রোফেজকে বলা হয় কি? কাপ্ফার সেল বা কাপ্ফার কোষ। এই কাপ্ফার কোষটা করে কি? এই কাপ্ফার কোষটা আরবিসিটাকে ভেঙে দেয়। আরবিসিটাকে ভেঙে দিল। আরবিসিটাকে যদি ভেঙে দেয় তাহলে আরবিসি থেকে হিমোগ্লোবিন, যেটা এইচবি দ্বারা প্রকাশ করা হিমোগ্লোবিনকে, হিমোগ্লোবিনটা মুক্ত হয়। মুক্ত হয় কোথায়? রক্তরসে। এই হিমোগ্লোবিনটা তারপর হচ্ছে হিমোগ্লোবিন যে মুক্ত হলো রক্তরসে, এরপর হিমোগ্লোবিনটাকে কাপ্ফার সেল এটাকে খেয়ে ফেলে। কাপ্ফার কোষ যেটা, এটা হিমোগ্লোবিনটাকে গ্রহণ করে। গ্রহণ করার পর হিমোগ্লোবিনটা তো কাপ্ফার সেলের ভিতরে গেল, তাহলে ওর ভিতরে গিয়ে এটা আবার হিমোগ্লোবিনটা ভেঙে যায়। হিমোগ্লোবিনটা ভেঙে গিয়ে আমরা আগে পড়ছি এর মধ্যে থাকে কি? হিম আর হচ্ছে গ্লোবিন, দুইটা পার্টে ভাগ হয়। এখন কি হয়? এই যে হিম পার্টটা, হিমটা দুইটা অংশ দেয়। একটা হচ্ছে তোমার আয়রন অংশ এবং এর মধ্যে থাকে বিলিভার্ডিন। দুইটা অংশ, দুইটা ভাগে ভাগ হয়। বিলিভার্ডিন। হিমটা তাহলে আমাদের দুইটা পার্ট দিল, একটা হচ্ছে আয়রন পার্ট বা লৌহ পার্ট, আর একটা বিলিভার্ডিন পার্ট। এই যে আয়রন পার্টটা, এটা আমাদের দেহে সঞ্চিত থাকে। সঞ্চিত থাকে কি হিসেবে? একটা রূপ হিসেবে। হিমোগ্লোবিন আয়রনটা আয়রন হিসেবে আমাদের দেহে সঞ্চিত থাকে না, ফেরিটিন হিসেবে এটা যুক্ত থাকে, সঞ্চিত থাকে ফেরিটিন রূপে।
আর যে বিলিভার্ডিনটা, এটা কি হয়, এই বিলিভার্ডিনের কালার কি, এটা হচ্ছে তোমার সবুজ কালার। বিলিভার্ডিনটা সবুজ রঙের হয়। বিলিভার্ডিনটা পরবর্তীতে বিলিরুবিনে কনভার্ট হয়। বিলিরুবিনে কনভার্ট হয়। আর এই বিলিরুবিনের বর্ণটা রং সবুজ থেকে তোমার হয়ে যায় হলুদ। এতটুকু এখানে হয়। আর যে এই গ্লোবিন পার্টটা থাকে, এই গ্লোবিনটা হয় হচ্ছে তোমার, যেহেতু এটা প্রোটিন পার্ট, এটা ভেঙে অ্যামিনো অ্যাসিড ফর্ম করে। এতটুকু। তাহলে 120 দিন পর আরবিসির এই কাজগুলো হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা, রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এই কনসেপ্টটা ক্লিয়ার রাখবা। এটা হচ্ছে তোমাদের পরিপাক ও শোষণ যে চ্যাপ্টারটা আছে ওখানেও তোমরা পাবা। তো আজকের লেকচার এতটুকুই। কেউ কি কিছু বুঝো নাই? আজকে যতটুকু পড়াইলাম, যেহেতু বেশি কেউ নাই, আর বেশি পড়াবো না। তোমাদের কি আরো কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের লেকচার এতটুকুই। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।